আমায় নহে গো ভালোবাসো, শুধু ভালোবাসো মোর গান। আমায় নহে গো ভালোবাসো, শুধু ভালোবাসো মোর গান। বনের পাখিরে কে মনে রাখে, বনের পাখিরে কে মনে রাখে, গান হলে অবসান, ভালোবাসো মোর গান। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমার গানকেই ভালোবাসো। এই গানের মধ্য দিয়ে মানুষ টিকে থাকে। কাজী নজরুল ইসলামের এই গানটির মধ্য দিয়ে আমরা বলতে পারি, আমাকে নয়, আমার গানকেই তোমরা ভালোবাসো, আমার গানকেই তোমরা স্মরণ রাখো, আমার গানকেই তোমরা তোমাদের হৃদয়ে গ্রথিত রাখো। কারণ আমি হয়তো টিকে থাকবো না, আমার গানটা টিকে থাকবে। একটা বনের পাখি যখন গান করে, তখন সেই বনের পাখির গানটাকে আমরা শুনি। যখনই বনের পাখি চলে যায়, গান থেমে যায়, তখন আমরা আর বনের পাখিকে মনে রাখি না। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে উচ্চ মাধ্যমিক শ্রেণীর বাংলা প্রথম পত্রের সোনারতরী কবিতার একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সোনারতরী কবিতাটি এটি রূপক কবিতা। আমরা যদি বিবেচনা করি এইভাবে যে মহাকাল রূপ সোনারতরী, মহাকাল হচ্ছে সময়, তার সঙ্গে আমি সোনারতরীর একটা তুলনা করছে। মহাকাল বা সময় হচ্ছে বিমূর্ত, এবং সোনারতরী যেটা নৌকা বলছে সেটা হচ্ছে মূর্ত। তাহলে বিমূর্তের সঙ্গে মূর্তের যখন কোনো তুলনা করা হয়, তখন সেটাকে আমরা বলি এটি একটি রূপক। যেমন মন মাঝি, মন রূপ মাঝি, তাহলে আমি মনকে মাঝির সঙ্গে তুলনা করছি, তাহলে এটা একটি রূপক। তাহলে আমরা বলতে পারি, যখন কোন একটি বিষয়কে উপস্থাপনের মাধ্যমে আরেকটা বিষয়ের অবতারণা করা হয়, তখন সেটাকে আমরা রূপক বলি। এটি একটি রূপক কবিতা। তবে এখানে প্রতীক ব্যবহার করা হয়েছে। আমরা জানি প্রতীক হচ্ছে সিম্বল বা অনুষঙ্গগুলো। যেমন ধরো, এখানে কৃষকের কথা আছে, এখানে মাঝির কথা আছে, এখানে সোনারতরীর কথা আছে, এগুলো কিন্তু প্রতীক। ঠিক আছে? তাহলে রূপক হচ্ছে সব কিছু মিলিয়ে যেটাকে বলা হচ্ছে সেটা, আর তার অনুষঙ্গ বা টুলস যেগুলো ব্যবহার করা হয়েছে সেটা হলো প্রতীক। তাহলে আমরা বলতে পারি সোনারতরী রূপক কবিতা, তবে এখানে প্রতীকী বিষয়গুলো রয়েছে। যেমন ধরো, সোনারতরীর প্রতীক হচ্ছে, তাহলে সোনারতরীর একটা জানি মহাকাল বা সময়ের যে, সেটা হচ্ছে তোমার সোনারতরীর প্রতীক। আবার দেখো, আমরা যদি বলি মাঝি কিসের প্রতীক? মহাকালের প্রতীক। ঠিক আছে? বা মহাকালের দূতের প্রতীক। যেমন বিদেশ, এটাও মহাকালের প্রতীক, বা চিরায়ত শিল্পলোক বলছি সেটার প্রতীক। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, মাথায় রেখো এই কবিতার যে বিশেষত্ব সেটি হচ্ছে এটি একটি রোম্যান্টিক কবিতা। এটা আমরা জানি এখানে মানব জীবনের দার্শনিক সত্য উপস্থাপন করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর যখন কলকাতা ছেড়ে বাংলায় আসলেন, তখন কিন্তু আমরা দেখতে পাবো রবীন্দ্রনাথের প্রথমবারের মতন তিনি বলছেন যে আসলে বাংলার যে রূপ প্রকৃতি, পূর্ব বাংলার যে রূপ প্রকৃতি, সেই রূপ প্রকৃতি রবীন্দ্রনাথকে ভীষণভাবে টেনেছে। এবং রবীন্দ্রনাথের এই প্রকৃতির সান্নিধ্য পেতে তিনি সবসময় অধীর আগ্রহ থাকতেন। বিশেষভাবে আমরা জানি যে তিনি যখন পদ্মার বুটে বসে অনেক ঘোরাঘুরি করতেন, বজরা বলতো এক সময়গুলোকে, এবং সেই সঙ্গে তিনি কাশবনে অনেকক্ষণ ধরে শুয়ে থাকতেন। এবং এই কবিতাটি লেখা হয়েছে কলকাতায়। কিন্তু প্রিয় শিক্ষার্থীরা, এটা কিন্তু তার এই কবিতার অর্থাৎ সোনারতরী কবিতার নিচে লেখা আছে পদ্মা বুট। অর্থাৎ এই কবিতার কল্পনা হচ্ছে শ্রাবণ মাসে, আর তার রচনা হচ্ছে ফাল্গুন মাসে। এটা হয়তো তোমরা অনেকেই জানো। এবং অনেক দিন পরে, প্রায় 7-8 মাস পরে কিন্তু তিনি এই কবিতা লিখছেন। যে কল্পনার তার স্মৃতি তিনি রেখে দিয়েছিলেন, এবং তার হৃদয়ে এই যে পূর্ব বাংলার যে রূপ প্রকৃতি, নদী, এই অঞ্চলের কৃষক এবং পূর্ব বাংলার যে অসাধারণ সৌন্দর্য, সেটি কিন্তু রবীন্দ্রনাথকে সব সময় প্রাণিত করেছে। রবীন্দ্রনাথ এই কবিতার যে প্রেক্ষাপট গ্রহণ করেছেন সেটা বাংলাদেশের রূপ প্রকৃতি। এবং প্রথমে যেটা বলছিলাম, রোম্যান্টিক কবিতার যে ধরনের জায়গা, যে রোম্যান্টিক কবিতায় কল্পনা আছে, প্রকৃতি আছে, আবেগ অনুভূতি আছে, আত্মানুসন্ধান আছে, মৃত্যু চেতনা আছে, মর্ত চেতনা আছে, সব কিছু মিলিয়ে তিনি উপস্থাপন করেছেন এই কবিতার মধ্যে।
এই কবিতার অসাধারণত্ব হচ্ছে